টু আমাদের লাইভ ইলেকশন রাইট আপনি কি নাও। ওখানে আমি লাইভে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের যে লিঙ্ক দেওয়া আছে আপনাদের ইয়েতে হোয়াটসঅ্যাপে, সেখান থেকে আপনারা আপনাদের ফেসবুক লিঙ্কে যাবেন, সেখানে দেখতে পাবেন অলরেডি লাইভ শুরু হয়ে গেছে। সেখান থেকে আপনারা অতিথিরা নিজেদের টাইম লাইনে দিবেন। আমি ইন দ্য মিন টাইম আপনাদের পরিচয় করেছি। প্রিয় দর্শক, আজকের প্যানেলটি আমার টকশো ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্দেহে। আজকের প্যানেলে যারা রয়েছেন তারা সবাই সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। এই প্রথম কোনো টকশোতে রাজনৈতিক পরিবারের থেকে চারজন তরুণী সম্ভাবনাময়ী রাজনীতিবিদ আমার সাথে মুখোমুখি বসেছেন। আমার বিশ্বাস ফেস দ্য পিপল আজকে যে অনুষ্ঠানটি করতে যাচ্ছে সেটি আগামীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পাতা হয়ে থাকবে। কারণ আজকের প্যানালিস্ট থেকেই তৈরি হবে আগামীর রাজনৈতিক ব্যক্তি নেতৃত্ব, এমপি অথবা মন্ত্রী। আজকের অনুষ্ঠানটিকে আমি দুটি সেগমেন্টে বিভক্ত করেছি। দর্শক, প্রথমটি যেটা করেছে সেটা হলো নারীদের অধিকার এবং নারীদের স্বাধীনতা নিয়ে আমাদের দেশে কী অবস্থাতে আমরা আছি। দ্বিতীয়টি হলো হালের রাজনীতি, বর্তমান এবং আগামী। আজকের মূল বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, মূল বিষয়বস্তুটি যেটা নির্ধারণ করেছে সেটা হলো কেমন বাংলাদেশ চাই। দুটি সেগমেন্ট, বাট মূল বিষয়বস্তু হলো কেমন বাংলাদেশ চাই। আসুন আমরা পরিচিত হই। আগে যারা আমার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। আমি প্রথমে পরিচয় করছি আরিফা রহমান রুমা। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন। তিনি আওয়ামী লীগ পরিবার থেকে এসছেন। আমি পরবর্তীতে বলবো আরিফা রহমান রুমাকে তার নিজের পরিচয় দেওয়ার জন্য। তবে এই পর্যায়ে আমি আরিফা রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এরপর আমি পরিচয় করে দিচ্ছি তাহসিন বাহার সূচনা। তিনি হলেন সাধারণ সম্পাদক জাগ্রত মানবিকতা। তিনিও আওয়ামী লীগ পরিবার থেকে। সূচনা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। রয়েছেন নায়াব ইউসুফ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদ, বিএনপি পরিবার থেকে। নায়াব ইউসুফ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এরপর রয়েছেন ফারজানা শারমিন পুতুল। তিনি হলেন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, বিএনপি পরিবার থেকে। পুতুল, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি, আসসালামু আলাইকুম। জি, আপনাদের কাছে আমি যে প্রশ্নগুলি করব সেই প্রশ্নটি করার শুরুতে আপনারা নিজেদের পরিচয় দিন। এবং দর্শক, আপনাদের কাছে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই চারজন সবাই রাজনৈতিক পরিবার থেকে, বিএনপি এবং আওয়ামী লীগ পরিবার থেকে। তাদের বাবা এক সময়কার, যেটা আমি বলেছিলাম যে খুব আলোচিত ব্যক্তিত্ব ছিলেন রাজনীতিতে, এবং কেউ হয়তো এমপি ছিলেন, আছেন, এবং কেউ মন্ত্রী ছিলেন বা আছেন। তো তাদের পরিচয় আলোচনার শুরুতে তারা বলবেন নিজেদের পরিচয়। আমি দর্শক যে দুটি সেগমেন্টের কথা বলেছিলাম, প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্নটি আমি আরিফা রহমান রুমাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের এই শুরুর যে টপিকটা আমি তুলতে যাচ্ছি সেটা আমার আজকের বিষয়বস্তুর সাথে মিল না থাকলেও আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকে প্যানালিস্ট যারা আছে তাদের কাছ থেকে একটি দিক নির্দেশমূলক তথ্য আমরা পেতে পারি। যেটা হলো যে আজকের পত্রিকাতে যেটা আমরা দেখেছি, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে, এবং করোনার ইতিহাসে বাংলাদেশে আজকে সর্বোচ্চ মৃত্যু সংঘটিত হয়েছে। আপনি এবং আপনারা এটাকে কীভাবে দেখছেন? আমরা কি আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং যে সরকারিভাবে যে উদ্যোগগুলি আছে এবং রিমোট লেভেল পর্যন্ত বাংলাদেশের মানুষের যে বিচরণ বলেন এবং যে সামাজিক ডিস্টেন্স রাখা, এই সকল কিছুকে আমরা কি আসলে মেনটেন করতে পারছি? আমরা কি সেই ক্যাপাবিলিটি আমাদের আছে? এবং আমরা কি বর্তমানে সঠিক দিকে এগুচ্ছি? সরকার সঠিক দিকে এগোচ্ছে? আপনি একটু যদি বলেন এই ব্যাপারটা, সূত্রপাত করতে চাচ্ছি আপনাকে দিয়ে, এরপর আমরা আরিফা রহমান রুমা। ধন্যবাদ আপনাকে, দর্শকদের শুভেচ্ছা। আমরা আসলে একটা খুব স্বাস্থ্যগত দিক দিয়ে সারা পৃথিবী একটা ক্রান্তিকাল পার করছি, এবং আপনি দেখছেন যে এত ঘনবসতিপূর্ণ একটি দেশ, মানে হাঁটতে গেলে গায়ে গায়ে ধাক্কা লাগে এরকম একটি অবস্থা। এবং সেখানে বিশ্ব নেতৃবৃন্দ বা বিশ্ব WHO অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড, তারা কিন্তু প্রথমে একটা আশঙ্কা এমন প্রকাশ করেছিলেন যে বাংলাদেশে মৃত্যুর হার হবে অনেক অনেক বেশি। এরপর আপনারা যদি লন্ডন ভিত্তিক পত্রিকা ইকোনমিস্টের একটি রিপোর্ট যদি আপনারা লক্ষ্য করে থাকেন, যে সেখানে কিন্তু একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, গবেষণা প্রবন্ধ, যে বাংলাদেশের আক্রান্তের হার যেমন অনেক বেশি হবে তেমনি মৃত্যুর হারও অনেক বেশি হবে।
আমরা সে আশঙ্কা দেখেছি যে সরকারের শক্ত হাতে এটিকে সামলানোর জন্যই আমাদের সেটি আশঙ্কাই রয়ে গেছে, আসলে বাস্তবে পরিণত হয়নি। এবং আপনি যদি আমাদের পাশের দেশ ভারতের দিকেও তাকান তাহলেও দেখবেন যে সেই তুলনায় বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার অনেক কম। বাট তার মানে এই নয় যে সে মৃত্যুর হার অনেক কম বলে আমরা যত্র তত্র যেভাবে খুশি সেভাবে ঘুরে বেড়াবো, যেটা আমরা আসলে এখন দেখতে পাচ্ছি যে রীতিমতন ঢাকা শহরে কিন্তু জ্যাম বেঁধে যাচ্ছে। আপনি যদি কোথাও যেতে চান সেই নর্মাল সময় আমাদের যেমন ট্রাফিক জ্যামের কথা বলছি আমি, তো এরপরে হ্যাঁ আমাদের মাস্ক পরবার সংখ্যা বেড়েছে। এই সচেতনতায় আমরা গিয়েছি বা সরকার বাধ্য হচ্ছে কথা বলতে যে নো মাস্ক নো সার্ভিস, এই পর্যায়ে আমরা চলে গিয়েছি। কিন্তু তারপরেও বিনা প্রয়োজনে হয়তোবা আমরা না বের হলেও চলতো। আমরা যেমন কয়েকটা মাস কিন্তু আমরা ঘরের মধ্যে ছিলাম, সেই অবস্থা থেকে আমরা আসলে সরে এসেছি। আমরা বিভিন্ন কাজ যেটি না করলেও আমাদের এই কয় মাস চলেছে, আমরা সেই সব জায়গায় যাচ্ছি কিছু। এবং আসলে সংক্রমণের হার কম বলবো না, কিন্তু সংক্রমণের ফলে মৃত্যুর সংখ্যা কম বলে কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু কিছু আমাদের যে পর্যটন স্পট, সুন্দরবন, তারপর লাস্ট হলো রুমা, আমরা সরকারিভাবে কিছু যে জায়গা। ব্যবস্থাপনাকে লক্ষ্য করছি সেটা কি মনে করেন কিনা যথেষ্ট? আমরা সরকারের পক্ষ থেকে আসলে এটা এমন একটা সরকারের পক্ষ থেকে মহামারী ব্যবস্থাপনা যখন যদি আসে যথেষ্ট না ডেফিনেটলি হতো, সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনা যদি যথেষ্ট না হতো তাহলে মৃত্যু হার কিন্তু এখানে থাকার কথা না, মৃত্যু হার আরো অনেক অনেক বেড়ে যেত। ঘরে বন্দি রেখে আমাদেরকে বাড়িতে খাবার পাঠিয়ে কিন্তু সরকার দায়িত্ব শেষ করে বসে থাকেননি ঘরে। তারা যেমন আপনার ভ্যাকসিন, আপনারা জানেন যে যত জায়গায় ভ্যাকসিনের মানে তৈরি হচ্ছে এরকম সম্ভাবনা দেখা গিয়েছে সব জায়গায় আমাদের চুক্তি হয়েছে। সর্বশেষ আপনারা জানেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের অনেক বড় অঙ্কের একটা টাকা রাখা হয়েছে অফিসে নো সার্ভিস বা নো মাস্ক নো সার্ভিস এ পর্যায়ে চলে গিয়েছি। এখন সর্বশেষ আসলে কুলে উঠতে পারছি না, জনগণের সাথে কুলে উঠতে পারছে না বলে আমাদের কিন্তু এখন আইনি ব্যবস্থাও যেতে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট নামবেন যদি কাউকে এরকম যত্রতত্র এভাবে দেখা যায় বা ইয়ে ছাড়া। এটা কি আমি সরকারের দিক থেকে কোনো গ্রাউন্ড ত্রুটি লেভেলে দেখছি না। ইমপ্লিমেন্টেড হয়েছে এই ধরনের ব্যবস্থাপনা? আমি আপনার কাছে আবারও যাচ্ছি, আমরা করোনা নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে এই আলোচনাটা করছি, না, এরপরে আমরা নির্ধারিত আলোচনাতে যাব। এই পর্যায়ে আমি ফারজানা শারমিন পুতুল আপনার কাছে যেতে যাচ্ছি যে রুমা বলছে যে সরকারের পক্ষ থেকে যেভাবে করোনাকে মোকাবেলা করা হচ্ছে, করোনার মোকাবেলাতে সরকার অনেকটাই সার্থক বলেই দাবি করছে, কিন্তু সাধারণ মানুষের চলাচলকে অনেকটা দায়ী করছে আজকে যে বেশি হচ্ছে, করোনা আক্রান্ত বেশি হচ্ছে এবং মৃত্যুর হার বেড়ে চলছে। এটাকে অনেকটাই সাধারণ মানুষের উপরে দায়ী চাপাতে যাচ্ছে। ফারজানা শারমিন পুতুল, আপনি এটাকে কীভাবে দেখছেন? এরপর আমরা অন্য আলোচনাতে যাব। আপনার বাবা ছিলেন, আমি একটু জানতে চাইব, যদি আপনার বাবা ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী জনাব ফজলুর রহমান পটল। তিনি তার যদিও সদ্য প্রয়াত হয়েছেন তিনি, তার কন্যা সন্তান আপনি। আপনার পরিচয়টা আমি দিয়ে দিয়েছি দর্শকদের সুবিধার্থে। দর্শক আপনারা অবশ্যই টাইমলাইনে শেয়ার করবেন, কারণ আজকের এমপি মন্ত্রীর মেয়েরাও যে রাজনীতি করে আপনারা জানেন না হয়তো, এবং তারা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সমাজে, সামাজিক বিভিন্ন পর্যায়ে, এটা কিন্তু আজকে এই ফেস দ্য পিপলের মাধ্যমে আমি তুলে আনতে চাচ্ছি। আপনারা অবশ্যই আলোচনাটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ফারজানা শারমিন পুতুল, আপনি বলবেন দয়া করে। অসংখ্য ধন্যবাদ সাগর ভাই আপনাকে, ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানে। আমরা তো আসলে কথা বলছি এখন, কথাই বলতে হচ্ছে আমাদেরকে, অন্য কোনো কিছু করতে পারছি না। সেই কথার উপরেও আগে পিছে অনেক ধরনের ব্যারিয়ার থাকে। রুমাপা যেটা বলেছেন, আই রিয়েলি রেসপেক্ট হার। উনি আমার অনেক সিনিয়র একজন আপু, আমরা একসাথে অনেক টকশো করেছি আগে। তো সরকার আসলে যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে আমরা যদি দায় সরকারের উপরে দিয়ে দিই সেটাও ঠিক হবে না, দায় যদি সমস্ত কিছু সাধারণ মানুষের উপরে ছেড়ে দিই সেটাও কিন্তু খুব অবিবেচকের মতো কাজ হবে। আমাদের দেশের সিস্টেমকে ডেভেলপ করা হয়নি। আপনি দেখেন, এখন আপু যেটা বললেন যে সরকার সার্থক বলে কিন্তু আজকে মৃত্যু হারটা কম। মৃত্যু হারটা আমরা যেভাবে একটি সরকারি এবং বেসরকারি দুই ধরনের দুটো ডেটা আমরা সবসময় পাচ্ছি, আমি বলছি না যে ইতালির মতো মৃত্যু হার বাংলাদেশে হয়েছে তা না, তবে যতটুকু কমানো সম্ভব হয়েছে। এটা কিন্তু আমাদের দেশে লকডাউনটা কিন্তু খুব বেশি দিন ছিল না।
বিভিন্ন দেশে লকডাউন, এবং আপনারা জানেন যে রিসেন্টলি লন্ডনে, ইউকেতেও কিন্তু গত 1 মাস ধরে লকডাউন চলছে, যেহেতু সেকেন্ড ওয়েভের বিষয়টা দিয়ে। আমরা কিন্তু এই বিষয়গুলো জানি, এবং এটা আসছে। যখন এই মহামারী প্রথমে আসলো পুরো বিশ্ব জুড়ে, তখন থেকে একটা আমাদের উপরে একটা আশঙ্কা ছিল, আমাদেরকে বলা হয়েছিল যে টাইম টু টাইম পুরো ওয়ার্ল্ডকে বলা হয়েছিল আপনারা প্রিভেনশন নেন, প্রিভেন্টিভ মেজার্স গুলো নেন। সেগুলো আমরা না নিয়ে লেট করেছি। এখনো যেটা হয়েছে যে এখন মানুষ সচেতনতাটা আপনি কিভাবে নেবেন? মানুষকে তো আপনি ধরে বেঁধে ঘরের ভিতরে রাখতে পারবেন না, বাট ইয়েস ইউ হ্যাভ টু ডেভেলপ এ সিস্টেম। আমরা যদি আইন করে ছেড়ে দিই, যেমন আপু যেটা বললেন যে নো মাস্ক, নো নো সার্ভিস, আমি জানি না আপু কয়টা অফিসে গেছেন বা কয়টা কোথায় গিয়েছেন, এটা কিন্তু এখন ইমপ্লিমেন্ট হয় না বাংলাদেশের অনেকগুলো অফিসে। কিছু কিছু শপিং মলগুলোতে রিসেন্টলি গত 4-5 দিন ধরে আমরা যেটা দেখছি, ইভেন আমাদের কোর্টে যেটা আমরা দেখছি রেগুলার বেসিসে, গত 5-6 দিন ধরে একটু তারা বেশি যে হ্যাঁ প্রত্যেকে মাস্ক ইউজ করছে। তো গভর্নমেন্ট বলেই ছেড়ে দিচ্ছেন, দায়ভার যে আমরা মানুষকে ঘরে ঢুকাতে পারছি না, এটা আসলে বিষয়টা ঠিক না। এবং মৃত্যুর হার যেটা কম, যেটা সরকারি ভাবে আসছে, মৃত্যুর হার তার থেকে বেশি, বাট আমি অবশ্যই এটা স্বীকার করবো যে ইতালির মতো বা স্পেনের মতো এই ধরনের পর্যায়ে আমাদের মৃত্যুর হারটা যায় নাই। বাংলাদেশের মানুষ এটা নিজ নিজ দায়িত্বে তারা এই বিষয়গুলোকে তুলে ধরছেন। আর আপনি যেটা বলেছেন যে সরকার শুধু বলে বা ঘরে খাবার পৌঁছে দিয়েই ক্ষান্ত থাকেননি, ভ্যাকসিনের বিষয়গুলো দেখছেন, এগুলো সত্যতা আসলে এগুলো সময় সাপেক্ষ ব্যাপার আলোচনা করাটা এত শর্ট টাইমে বলা সম্ভব না। করোনার সময় করোনার সময় সরি। করোনার সময় প্রণোদনা দেয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে। কয়টা ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রণোদনা জি পেয়েছে? এই বিষয়গুলো কিন্তু অনেক অনেক ভেতরের বিষয়। তো আমরা মুখে অনেক কিছু বলছি, বিষয়টা আসলে এত সহজ না, যা দেখছি বিষয়টা আসলে তা না। জি। ফারজানা শারমিন পুতুল, আপনাকে ধন্যবাদ। তাসিন বাহার সূচনা, আপনি বলবেন এবার কুমিল্লার অবস্থা কি, কেমন আছেন আপনি, এবং কুমিল্লা কেমন আছে, কুমিল্লার মানুষ কেমন আছে? আপনি হলেন কুমিল্লার রাজনীতির, আওয়ামী রাজনীতির অভিভাবক বলা হয় আপনার বাবাকে, আকম বাহাউদ্দিন বাহার। তার আলোচিত কন্যা আপনি। আপনি অনেক কর্মকাণ্ড করে যাচ্ছেন আমরা জানি। আপনার কাছ থেকে শুনবো কেমন আছেন আপনি, কুমিল্লার মানুষ কেমন আছে, এবং বর্তমানে করোনা ভাইরাসে কেমন আক্রান্ত হচ্ছে আপনাদের ব্যবস্থা, আপনারাও বা কী করছেন করোনার মানুষের জন্য। জি, তাসিন বাহার সূচনা বলুন। ধন্যবাদ সাইফুর সাগর ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই সময়টাতে আমাদেরকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে। আহ, এখানে যারা উপস্থিত অতিথিরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সময় বের করে এসেছেন একটা গুরুত্বপূর্ণ আলোচনায়, দেশের জন্য, দেশের মানুষের জন্য। কুমিল্লার করোনা পরিস্থিতি, কুমিল্লা কেমন আছে যদি আমরা বলি, তাহলে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন দ্যাট সেন্স যে কম্পারেটিভলি আপনারা সবাই জানেন যে সবচাইতে ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু কুমিল্লা। আর একদম করোনা পরিস্থিতি প্রথম থেকেই যতই চেষ্টা চলুক, যতই যা চলুক, কুমিল্লাকে রেড জোন হিসেবেই ঘোষণা করা হয়েছে। আমি একটা একটু ছোট গল্প শেয়ার করতে চাই যে কিছুদিন আগে কুমিল্লাতে আমাদের একটা অনুষ্ঠানে ঢাকা থেকে আমার কিছু গেস্ট এসেছে। তা আমি দেখলাম যে তারা একদম মাস্ক পরে আছে, কেউ ভয়ও মাস্ক খুলে না। যখন সোশ্যাল ডিস্টেন্সে থাকছে তখনও তারা মাস্ক খুলছে না। তা আমি বললাম যে আপনারা এত স্কেয়ার্ড কেন, আমি তো ঢাকাতেও আপনাদেরকে দেখি। তখন বললো যে না না, কুমিল্লা তো রেড জোন। তাহলে ঢাকা আপনি কোন জোনে থাকেন? এখন বিষয়টা আসলে অনেকটা এরকমই। তো সেই তুলনায় এখন যেটা বলছি যে কিছু অবস্থা, বাংলাদেশের অবস্থায় আসলে কিছুদিন আগেও স্টেবল ছিল, যে যত বেশি আক্রান্তের সংখ্যা থাক না কেন ডেথ রেটটা অনেক কম ছিল। কিন্তু ইদানিং দেখছি যে ডেথ রেটটা আরো বেড়ে গেছে, এবং খুবই আনফরচুনেট। আর আমার চাচা চাচি, আমার পরিবারের সদস্যরাই, আমার পরিবারে এখনো আজকের দিন পর্যন্ত অন্তত 7 জন সদস্য করোনা আক্রান্ত। আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছেন, কিন্তু তারা করোনা আক্রান্ত। এখন ডেথ রেট কমে গেলেও সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষের আসলে আরেকটু সাবধান হতে হবে। অনেক ধন্যবাদ সূচনা আপনাকে। আমি অবশ্যই আহ্বান করব কুমিল্লার মানুষ আজকের সূচনা যেটা বললো, সাবধান হতে হবে। আসলে নিজেদের সাবধানতার চেয়ে বড় কোনো কিছু নয়, এটা হলো সবচেয়ে বড় ঔষধ। নায়াব ইউসুফ, সাবেক পুরমন্ত্রী, আমাদের কাছে এর আগে বলেছেন প্রতিমন্ত্রী, এখন হলেন পুরমন্ত্রীর কন্যা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, তার কন্যা নায়াব ইউসুফ, বিএনপি থেকে। এবং নায়াব ইউসুফ, আপনি যতদূর জানি যে আপনি পৌরসভা ইলেকশনও মনে হয় এই সাম্প্রতিককালে পৌরসভা ইলেকশনে আপনি মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে, এবং অংশগ্রহণ করতে যাচ্ছেন নির্বাচনে। তো বর্তমানে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আপনি আনমিউট করতে হবে নিজেকে। আক্রান্ত হতে আমরা আক্রান্ত হচ্ছি এবং মৃত্যুর রেট বেড়ে যাচ্ছে। আপনার অবস্থান থেকে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলবেন দয়া করে।
আপনাকে অভিনন্দন, যেহেতু আপনি নমিনেশন পেয়েছেন সেটা আপনাকে অভিনন্দন দিচ্ছি, কিন্তু আপনি সরি, এখন আনমিউট করেন। জি, এখন বলবেন। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় করোনা এটা যে কোনো একটা ভাইরাল ফ্লু এর মতোই একটা ভাইরাস। এটা আমার কাছে এটা একটু হয়তোবা আরো একটু ডেঞ্জারাস, কিন্তু একটা ভাইরাল ফ্লু এর মতোই। এটার ব্যাপারে প্রথমে যেহেতু আমাদের জানা ছিল না পৃথিবীতে, সেহেতু আমাদের মেডিকেশনটা এন্ড প্রিকশনটা আমরা নিতে পারিনি প্রথমে। তো এখন তো এটা কন্ট্রোলে আছে। এটার ব্যাপারে যেটা আমার কাছে মনে হয়, ইউ হ্যাভ টু বি মানে সচেতন হতে হবে, জিনিসটা জানতে হবে। হ্যাঁ, এটা এটা কিভাবে মানে হলে এটার মেডিকেশন গুলো। আপনি নির্বাচনে যে ক্যাম্পেইন করছেন হ্যাঁ, সেখানে কতটুকু সেফ থাকছেন, মানুষকে সেফ থাকার জন্য কতটুকু বলছেন, বা ওই অ্যাকর্ডিং টু দা যে সোশ্যাল ডিস্টেন্স মেজার্স যেগুলি করার কথা সেগুলি মানছেন কিনা বা মেনে করছেন কিনা ক্যাম্পেইনগুলি? হ্যাঁ, মাস্ক সবাই পরা থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আসলে যেটা বলছিলাম, সচেতন না তো সবাই। হ্যাঁ, সচেতন না হওয়াতে এটা রিস্কটা অনেক বেশি মনে হয়েছে আমার। কিন্তু তারপরেও এখনো আমি ক্যাম্পেইন শুরু করিনি। আমাদের 23 তারিখ থেকে মার্কা দেওয়ার পর থেকে ক্যাম্পেইন শুরু হবে। বাট আমার যতটুকু সম্ভব আমি যেমন আজকে থানায় গেলাম, এসপি অফিসে গেলাম, আমি মাস্ক পরা ছিল এবং মাস্ক ছাড়া কোথাও আমরা ঢুকতে পারবো না। এটা একটা গুড সাইন, গভর্নমেন্ট এটা নিয়েছে। বাট তাছাড়াও আমার মনে হয় এটা নিজের সচেতনতা মোর ইম্পর্টেন্ট দেন আরেকজন আপনাকে চাপানোর উপরে। এটা এটা সচেতনতা আমরা নিজেও জানতে পারি, আবার সরকারও এটার ব্যাপারে কিছুটা ট্রেনিং দিতে পারে আমার মনে হয়, কারণ এখনো জি মানুষ নট স্টিল দ্যাট মাচ অ্যাওয়্যার। জি, আমি দুটি সেগমেন্টে অনুষ্ঠানটিকে বিভক্ত করেছি। আপনারা প্রথমে বলেছি দর্শক, প্রথম যে সেগমেন্টটি করোনা ভাইরাস নিয়ে যেটা করলাম, এটার সাথে সাথে আমি মূল যেটা ভেরি রিলেভেন্ট উইথ নারী, যেহেতু আমার সাথে আজকে ফর্চুনেটলি সবাই নারীরা এসছেন এবং তারা রাজনীতি করছেন, এই চারজন নারী যে রাজনীতি করছেন সেখানে তাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে সার্কামস্টেন্সিয়াল এবং এনভায়রনমেন্টাল যে একটা পরিস্থিতি আছে বর্তমানে, রাজনৈতিক পরিস্থিতি, সেখানে আসলে নারীদের রাজনীতি করার সুযোগ কতটুকু আছে বা কী ধরনের বাধা বিপত্তির মুখে পড়ছে বাংলাদেশের নারী রাজনীতিবিদরা, এ ব্যাপারে আপনারা খুব ছোট্ট করে একটু মন্তব্য করবেন। আপনাদের উভয় দল থেকে আপনারা আছেন, বিরোধী দলীয় রাজনীতি করতে গিয়েও নারী নেতৃবৃন্দরা কেমন বাধার সম্মুখীন হচ্ছে বা করতে পারছেন কিনা, এইসব বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি আরিফা রহমান রুমা আপনার কাছ থেকে, আসলে বর্তমান বাংলাদেশের নারীদের রাজনীতি করবার ক্ষেত্রে কতটুকু সুযোগ রয়েছে বা নিরাপত্তা রয়েছে, আপনি একটু দয়া করে বলুন। আমার জন্য আসলে মানে আমার নিজের দিক থেকে এটা বলাটা টাফ। মানে আমার বাসায় এক পার্টি অফিস ছিল, বাসারই একটা ঘর, যেহেতু পার্টি অফিস ছিল প্রায় 2 যুগ। তো আমি নিজে আসলে কোনো প্রবলেম ফেস করিনি। আমি নিজে ছাত্র রাজনীতি করে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সঙ্গে আছি অনেক বছর ধরে। তো এটা আসলে মানে আমার কাছে যেমন দৃশ্যপটটা সবার কাছে এরকম নয়, এটা কিন্তু আমি ফিল করি। আমি এখনো সার্বিকভাবে আপনার কাছে জানতে আমাদের চাচ্ছি, জি, একদম রিমোট লেভেল পর্যন্ত হ্যাঁ, যারা দেখেন গত পরশুদিন কিছু কিছু প্রয়োজনে যে আমি আর পুতুল আপা যেহেতু আমরা একসঙ্গে শোতে ছিলাম, আমরা যখন শোতে যাই সেখানে যে মন্তব্যগুলো হয়, আপনি শুধু লক্ষ্য করবেন যে লাইভে যে মন্তব্যগুলো হয়, যেমন ধরেন আমার যে কথা যখন পছন্দ হচ্ছে না আমার বিরোধী আদর্শের কারো, সে কিন্তু আমি নারী ঠিক ওই জায়গাটা একটা হিট করছে এবং খুব অশালীন ভাবে নোংরা ভাবে মন্তব্যটা করে। ঠিক তেমনি ভাবে আমার বিপক্ষ আদর্শের কোনো নারী সে যখন কোনো বক্তব্য দিচ্ছে, কথা বলছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে হয়তোবা আমাদের ফরের কোনো সাধারণ কর্মী, নেতা কর্মী, সমর্থক, তারা কিন্তু একইভাবে অশালীন আক্রমণটা করে। হ্যাঁ, যার ফলে আমাদের পরশুদিন আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মানে কারা করে কাদেরকে ইন্ডিকেট একদম করছেন? সাধারণ সমর্থক, কর্মী সমর্থক, অশালীন মানে নেতা পুরুষদের কর্মীরা কথা করে, আমি বলছেন, এটা বলবো পুরুষদের না। পক্ষ থেকে হ্যাঁ না হ্যাঁ, মহিলারা পুরুষেরা থাকতে করে পারে? এবং খুবই নোংরা। না না না, মহিলাদের আসলে এরকম নোংরা কমেন্ট আমি আমার অভিজ্ঞতায় নাই, কিন্তু পুরুষেরা অসম্ভব রকমের অশালীন মন্তব্য করে। আপনি যদি ফেসবুকে পোস্টগুলো দেখেন, যদি পাবলিক করে দেওয়া হয়, সেখানে দেখবেন যে মানে আমি নারী, এটা হচ্ছে আমার ফার্স্ট আঘাত। সেখানে প্রথমে একটা চরিত্রের উপর একটা লেপন করে দেবে। মানে এটা এর ফলে হয় কি, অনেক সাধারণ যারা মেয়ে যাদের রাজনীতিতে অনেক কিছু দেবার সুযোগ ছিল, মানে সাধারণ রাজনৈতিক পরিবার থেকে এসেছে, রাজনৈতিক পরিবার থেকে আসেনি,
অথচ দেখা যাচ্ছে তার জ্ঞান, তার মেধা, তার নেতৃত্বের গুণাবলী অনেক আমাদের থেকে অনেক বেশি, কিন্তু সে এইসব কারণে কিন্তু আসতে একটু সেটি ফিল করে। যার ফলে আমি একটু বলে রাখি যে গত পরশু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই ধরনের সাইবার ক্রাইমে যদি কোনো ভুক্তভোগী হন কোনো নারী, তার জন্য একটি হটলাইন নাম্বার, একটি ফেসবুক অ্যাপস, একটি এটা কি আপনি পেজ। আইসিটি আইনের কথা বলছেন? আমি নারী রাজনীতিবিদদের না না, আসলে গত পরশুদিন যেটা হয়েছে, আচ্ছা, গত পরশুদিন যেটা হয়েছে একটা সাইবার বুলিং এর জন্য সাহায্যের, যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, যে আপনারা যে কেউ ওখানে যেতে পারবেন, এবং আমি দেখেছি পত্রিকাতে যে মাত্র 6 ঘন্টার সেটা মধ্যে তো ব্যাপক সাইবার নারী অভিযোগ সিকিউরিটির করছে। কথা বলছেন, কিন্তু আমি একদম পুরোপুরি রাজনৈতিক না না, পরিমণ্ডলে আমি সাইবারের অবস্থাটাই বলছি, যে সাইবারে যেটা আপনি এটা চোখে একটা দেখতে এক্সাম্পল পাচ্ছেন, করছেন, সেখানে যদি করছেন, অবস্থা সেক্ষেত্রে হয়, রাজনৈতিক না সেখানে হলেও, যদি অবস্থা রাজনীতিবিদ হয়, না হলেও কিন্তু আক্রান্ত হচ্ছে, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু কিন্তু আমি বলছি যে রাজনীতিবিদদের এটা তো আপনি চোখে দেখতে পাচ্ছেন, হুম হুম আর সেখানে মাঠে অবস্থা এর চেয়ে ভালো হবার আমি কারণ দেখছি না। আচ্ছা, আপনি কারণ জাস্ট একটা এক্সাম্পল আপনার দিয়েছেন সাইবারে, অনলাইনের কথা, জি, হুম, আচ্ছা, এরপর মাঠের কথা বলছিলেন, জি। হ্যাঁ বলছি যে সেটা মাঠের অবস্থা এর থেকে আসলে ভালো না, কারণ নানা রকম ভাবে অভিযোগ আমাদের কাছে আসে, আমরা শুনতে পাই। আহ কিন্তু বিশ্বের সাথে তাল মিলিয়ে তারপরে আসলে যে আপনারা বলছি বা আমরা বলছি বাংলাদেশ অনেক নারী নেতৃত্ব অনেক এগিয়ে গেছে, আপনি সেটা কি বিশ্বাস করেন তাহলে, বা আপনার কি সেখানে সন্দেহের কোনো সুযোগ রয়েছে? তুলনামূলকভাবে আগের থেকে তো এগিয়েছি, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আপনি দেখেন যে নারী নেতৃত্বের আহ, সংখ্যা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের থেকে অনেক বেশি। সেখানে অবশ্যই যে আমি বলছি যে যে আমরা যারা পারিবারিকভাবে সুযোগ পেয়ে এসেছি, আমি কিন্তু মানে এটা আমার কাছে আমি বরং গিলটি ফিল করি যে এই সুযোগটা হয়তো আরেকজনকে আমার সে ডিপ্রাইভ হয়েছে আমার কারণে। একজন সাধারণ পরিবারের একটি নারীরও কিন্তু তার নেতৃত্ব সুলভ গুণাবলী আমার থেকে অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তো সে হয়তো বা প্রবলেম ফেস করে, বা এরকম কথা আমরা শুনি যে তার জন্য ঠিক ততটা স্মুথ এখন পর্যন্ত আসলে হয়নি। তবে আমরা আশা করছি যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা যদি বিভিন্ন রাজনৈতিক দল তাদের অভ্যন্তরেও এই পদক্ষেপগুলো গ্রহণ করেন, এবং আমাদের পুরুষ সহকর্মী যারা আছেন ওনারা যদি আরেকটু সচেতন হন, আরেকটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, বিশেষ করে যে বাজে কথাগুলো যেটা, মন্তব্যগুলো যেটা হয়, এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া